9 আগস্ট ভোররাত যখন কলকাতাবাসী শান্তিতে ঘুমাচ্ছিল, ঠিক তখনই আরজিকর হসপিটালের সেমিনার হলে আমাদের একজন বোন কিছু মানুষরূপী জানোয়ারের সঙ্গে লড়াই করছিল নিজের সম্মান ও ইজ্জত বাঁচানোর, কিন্তু অবশেষে সে ব্যর্থ হয়। আমাদের দেশের আইন অনুযায়ী রেপ ভিকটিমস এর নাম এবং ছবি পোস্ট করা আইনত অপরাধ, তাই আমরা ওই মেয়েটিকে অভয়া নামে উল্লেখ করব। সকালে যখন এই মর্মান্তিক ঘটনার কথা বাংলার প্রতিটা আনাচে কানাচে পৌঁছয়, তখন মানুষ শিহরিত হয়ে ওঠে। হসপিটালের মতো একটা জায়গায় এরকম ঘটনা ঘটল কি করে? হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশ ভিকটিমের পরিবারকে জানায় তাদের মেয়ে সুসাইড করেছে, কিন্তু পরবর্তীকালে জানা যায় তাদের মেয়ে সুসাইড করেনি, বরং তার উপরে অমানবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। দ্রুত সিবিআই ইনভেস্টিগেশন এর দাবি করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় মেয়েটি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য সেমিনার হলে উপস্থিত হলে তখনই সে এই মর্মান্তিক ঘটনার শিকার হয়। পরের দিনই সঞ্জয় নামে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং সে তার অপরাধ স্বীকার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন শুরুর দিকে এটিকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং প্রথম দিকে পুলিশ কেন ইনভেস্টিগেশনে এতটা উদাসীন ছিল? মেয়েটির শরীরে এমন একটা অবস্থায় পড়েছিল যে কেউ দেখে বলে দিতে পারতো যে এটা একার দ্বারা করা সম্ভব নয়। এখানেই মানুষের মনে সন্দেহ জন্মায়, এর মধ্যে নিশ্চয়ই কিছু রহস্য আছে। কাকে বা কাদের বাঁচাতে চাইছে পুলিশ? সাধারণ মানুষ, স্পেশালি ডক্টরসরা রাস্তায় নেমে পড়ে তারা জাস্টিস এবং নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে চরম বিক্ষোভ শুরু করে। দেশ জুড়ে এই ঘটনাটিকে চরম নিন্দা করা হয়। প্রতিনিয়ত আপনারা এই কেসটি সম্পর্কে খবর রাখছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন, সেটা আমরা জানি, কিন্তু আমাদের কাছে এটা কেবলমাত্র একটা আরজিকরের ঘটনাই নয়। যে দেশে বা যে সমাজে নারীদের লক্ষ্মী বলে মনে করা হয়, সেই সোসাইটিতে প্রত্যেক দিনে 90টি মহিলাকে রেপ হতে হয়। প্রত্যেক 16 মিনিট অন্তর একজন মহিলাকে সম্মান হারাতে হয়। এমনকি যার মধ্যে 71% কেস তো রেজিস্টারই হয় না মান সম্মান কিংবা সোসাইটির বইয়ে। আরজিকরের ঘটনাটা জাস্ট একটা উদাহরণ মাত্র। আমাদের দেশ যত বেশি উন্নত হচ্ছে, ক্রাইম এগেনস্ট উমেন ততই বৃদ্ধি পাচ্ছে। তবে এমনও অনেক রেপ কেস রয়েছে যে সমস্ত ঘটনা হয়তো আমরা জানতেও পারি না। আপনার অবশ্যই হাথরসের কথা মনে আছে। From Uttar Pradesh was gang raped. Police apathy and negligence of a system led to her death yesterday. যেখানে ভিকটিম পুলিশের কাছে রিপোর্ট দাখিল করতে গেলে পুলিশ এটিকে অস্বীকার করে। এনসিআরবির একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় ভারতের 85% সেক্সুয়াল ভায়োলেন্স আনরিপোর্টেড রয়ে যায়। যদিও এর পিছনে অনেক কারণ রয়েছে, যেমন ভিকটিমের লিগ্যাল সিস্টেমের উপর বিশ্বাস না থাকা, এমনকি ভিকটিমকে অনেক সময় বিভিন্নভাবে চাপ দেওয়া হয় যাতে সে কেস রেজিস্টার না করে। এমনকি হাথরসের মতো ঘটনাটা রয়েছে যেখানে পুলিশই কেস রেজিস্টার করতে চায় না। এবার প্রশ্ন হচ্ছে, রেপ কেন হয়? আর আমাদের সিস্টেম কেনই বা রেপ এবং মার্ডারের মতো জঘন্য ক্রাইম করার পরও সোশ্যাল এলিটদের বাঁচানোর চেষ্টা করে? এ হলো মুকেশ সিং 2012 সালে নির্ভয়া কেসের রেপিস্ট। আপনাদের মনে করে দেই, আরজিকরের ঘটনা নিয়ে গোটা দেশ জুড়ে যেভাবে আন্দোলন এবং তোলপাড় চলছে, ঠিক একই রকম ঘটনা ঘটেছিল নির্ভয়া কেসের ক্ষেত্রেও। মুকেশ সিং এর মতে, নির্ভয়া যদি প্রতিরোধ না করতো তাহলে তাকে মরতে হতো না। এছাড়াও সে বলে, যে সমস্ত মেয়েরা রাতে বার হয় তারা ছেলেদের আকর্ষিত করে এবং তারাই ধর্ষিত হয়, অর্থাৎ মেয়েরাই ধর্ষণের জন্য দায়ী। এ হলো সিরিয়াল রেপিস্ট রবীন্দ্রা, যে তার জীবনে 15টি চাইল্ড রেপ এবং 14টি মার্ডার করেছে। রেপ সম্পর্কে তার মত একই। এ হলো মধুমিতা পান্ডে, মাত্র 22 বছর বয়সে তিহার জেলের 122 জন রেপিস্টদের ইন্টারভিউ নেন। তাদের কাছে প্রশ্ন একটাই ছিল, রেপিস্টরা রেপ কেন করে? শুধুমাত্র কয়েকটা উদাহরণই নয়, বেশিরভাগ রেপিস্টদের মধ্যে তারা জোর করেছে কিন্তু রেপ করেনি এবং এর জন্য ভিকটিমসরাই বেশি সংখ্যক দায়ী। এরকম চিন্তাধারা অনেকটা আমাদের সমাজেও দেখা যায়। অনেকেই বলে মেয়েরা রাতে বার হয়ে বলেই তারা কিন্তু দুর্ঘটনার শিকার হয়। তারা এই আর্গুমেন্ট দেয় যে রেপ হওয়ার কারণ হলো ছেলেরা সেক্স সার্ভেট বা যৌন পাগল। কিন্তু বিভিন্ন রিসার্চে দেখা গেছে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের উপরে সর্বদাই পুরুষরা পাওয়ার দেখাতে চায় এবং ডমিনেট করতে চায়। আমাদের সোসাইটি বিলিভ করে নারীরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে না, তাই তাদের কন্ট্রোল করা দরকার। কয়েকটা উদাহরণ দিলে এটি ভালো করে বোঝা যায়। যেমন এখনো হেলথ সেন্টারে যেতে গেলে 80% মহিলার পারমিশনের প্রয়োজন, এমনকি 50% মহিলা তো বাড়ি থেকে বার হয় না। যার জন্য এবং এই কন্ট্রোলের জন্যই আজকে পাবলিক প্লেসে মহিলাদের দেখা যায় না, যার কারণে পাবলিক প্লেসও আজ মহিলাদের কাছে আনসেফ হয়ে দাঁড়িয়েছে। এটি হলো হিন্দি ডার্লিং সিনেমার একটি সিন। আনফরচুনেটলি এটি অনেক ভারতীয় মহিলারই গল্প। ডোমেস্টিক ভায়োলেন্সকে লিগাল টার্মে ক্রুয়েলটি এগেনস্ট উমেন বাই হাজব্যান্ড অ্যান্ড রিলেটিভস বলা হয়।
এবং এটি হলো ওয়ান অফ দ্য মোস্ট রিপোর্টেড কেস ইন ইন্ডিয়া। 32% বিবাহিত মহিলা জানিয়েছে যে তাদের কখনো না কখনো ইমোশনাল, সেক্সুয়াল কিংবা ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হতে হয়েছে। তবে কিছু দেশ রয়েছে যাদের অবস্থা ভারতের থেকেও খারাপ, যেমন বাংলাদেশ। যদি আমরা পাবলিক হ্যারাসমেন্টের স্ট্যাটিস্টিক লক্ষ্য করি তাহলে দেখা যাবে ভারতীয় শহরগুলোতে 80% মহিলা এই হ্যারাসমেন্টের শিকার হয় এবং এই পরিসংখ্যান অন্যান্য দেশ যেমন আমেরিকাতে 77%, ইংল্যান্ডে 71%, এমনকি আফগানিস্তানে 93%। তবে অন্য কিছু দেশের তুলনায় ভারতের এই উমেন সেফটি কিছুটা ভালো হলেও এই নয় যে আমরা এই সমস্যার সমাধানের জন্য কোনো উদ্যোগ নেব না। আপনি আমার সাথে সহমত নাও হতে পারেন, বাট এরকম ইনসিডেন্ট আবারও ঘটবে, বারবার ঘটবে। যতদিন পর্যন্ত না উমেন্স লয়ে কিছু পরিবর্তন আসছে ততদিন এরকম ঘটনা ঘটতেই থাকবে। আরজেকার ইনসিডেন্টসে পুলিশ, প্রশাসন, ইভেন সরকারও প্রথম থেকে অনীহা দেখাচ্ছিল, যার কারণেই সাধারণ জনগণ রিয়ালাইজ করে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যবস্থা আছে। হতে পারে এর পিছনে কোনো এলিট শ্রেণী কিংবা কোনো পাওয়ারফুল লোকের হাত আছে। কথাটি এই কারণেই বলছি কেননা আমরা বারবার দেখেছি কোনো সিরিয়াস ক্রাইম এর পিছনে যখন কোনো সোশ্যাল এলিট কিংবা কোনো পলিটিক্যাল এলিট যুক্ত থাকে তখন পুলিশ, প্রশাসন এবং সরকার তাকে আড়াল করার চেষ্টা করে। কয়েকটা উদাহরণ দিলে এটা ভালো করে বুঝতে পারবেন। বেশি না 2024 সালের কথাই বলি। সন্দেশখালীর ঘটনা নিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে রেপ, জমি দখল, এমনকি মার্ডারের কেসও হয়েছিল, তবুও তাকে সরকার বারবার ডিফেন্ড করার চেষ্টা করেছে। এছাড়াও প্রজ্জ্বল রামান্না কেস হলো ইতিহাসের সব থেকে জঘন্যতম কেস। তা সত্ত্বেও পলিটিক্যাল পার্টি তাকে বারবার ডিফেন্ড করেছে, কেননা সে হচ্ছে প্রভাবশালী ব্যক্তিত্ব। নির্ভয়া কেসের ক্ষেত্রে এত আন্দোলন, প্রোটেস্ট হওয়া সত্ত্বেও সিস্টেমের কোনোরূপ পরিবর্তন হয়নি। তবে অভয়া কেসের ক্ষেত্রে 14 আগস্ট রাতে আন্দোলনের যে চিত্র আসে তা দেখার পর প্রত্যেকটা মানুষ এই আন্দোলনকে সমর্থন জানায় এবং এই আন্দোলন এক নতুন মাত্রা পায়। তবে কে পারবে এই আন্দোলন উমেন সেফটিতে কিছু পরিবর্তন আনতে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মেয়েদের বিরুদ্ধে যে ভায়োলেন্স হয় তা কম করার জন্য অনেকেই বলেন মেয়েদের ছোট পোশাক পরা এবং রাতে বেরোনো উচিত নয়। তবে এগুলো হলো শর্ট টার্ম সলিউশন। লং টার্ম সলিউশন তখনই হবে যখন সমাজের বিলিফসের পরিবর্তন হবে। তবে এখন অনেক সংস্থা রয়েছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে, তবে তাদের প্রয়াসে পানি ঢেলে দেয় ফেক র্যাপ কেস। ইনি হলেন উত্তরপ্রদেশের বিষ্ণু তিওয়ারি। 2000 সালে মাত্র 23 বছর বয়সে র্যাপ কেসে কনভিক্টেড হয়। 20 বছর পর এলাহাবাদ হাইকোর্ট জানায় এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষ্ণু তিওয়ারি একাই নয়, 2022 সালে এনসিআরবির একটি রিপোর্ট থেকে জানা যায় 45,000 র্যাপ কেস, এর মধ্যে কনভিকশন রেট কেবলমাত্র 27.5%। আনফরচুনেটলি সেক্সুয়াল ভায়োলেন্সের মতো সিরিয়াস ইস্যুতেও এর জন্যই ডিবেট দেখা দেয়। তবে আজকের জন্য এতটুকুই। আশা করব সরকার ওমেন সেফটির উপর নজর দেবে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কখনোই না ঘটে। এবং সরকারের কাছে তার সঙ্গে আবারও আবেদন করব যে অভয়া কেসের দ্রুত নিষ্পত্তি ঘটানোর জন্য এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। তার সঙ্গে ডক্টর যারা আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে তাদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এবার অবশ্যই তোমার বন্ধু, বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবে এবং যদি তোমার এই সম্পর্কে কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।